প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিন্নমত অনুষ্ঠানে। আজকের এই ভিন্নমত অনুষ্ঠানে আমরা শিরোনাম নির্ধারণ করেছি জুলাই নিয়ে এত হতাশা কেন। অর্থাৎ জুলাই অগস্ট মাসে বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তন, যে গণ অভ্যুত্থান, সেটির বিপরীতে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেটি কয়েক মাসের ব্যবধানেই কেমন যেন হতাশায় পর্যবসিত হচ্ছে। অনেকে মনে করছেন যে যে আকাঙ্ক্ষার বিষয়টি ছিল জুলাই এবং অগস্টের এই গণ অভ্যুত্থানে, সেটি থেকে সরে এসছে বাংলাদেশ। আসলে কতটুকু সরে এসছে সেটি নিয়ে আমরা কথা বলবো। একটা ছোট্ট প্রতিবেদন দেখে আমরা আজকের আলোচনা শুরু করতে চাই। 2024 সালের জুলাইয়ে এসে সারা বাংলাদেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ে কোটা সংস্কার আন্দোলন, যা বলতে গেলে এক দশকের বেশি সময় ধরে চলে আসছিল। 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এই আন্দোলন গতিপ্রাপ্ত হয়। এই বিষয়ে হাইকোর্টে একটি মামলাকে কেন্দ্র করে 2024 সালের জুন মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনটি নতুন মাত্রা পায়। জুলাইয়ে তা ছড়িয়ে পড়তে শুরু করে দেশের বিভিন্ন স্থানে। মধ্য জুলাইয়ে এক সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক মন্তব্য আন্দোলনকে আরো উস্কে দেয়। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এই আন্দোলন এক পর্যায়ে এগিয়ে নিয়ে যায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাত্রদের লক্ষ্য করে আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলির মুখে আন্দোলনে যুক্ত হন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, মাদ্রাসার ছাত্র, শিক্ষক, শ্রমিক, এমনকি চাকরিজীবীরাও। আন্দোলন রূপ নেয় এক দফায় শেখ হাসিনা সরকারের পদত্যাগ। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। সংঘাত আর রক্তপাতের মধ্যে জুলাই পেরিয়ে আন্দোলন প্রবেশ করে অগস্টে। তবে আন্দোলনকারীরা বলে ওঠেন তাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত জুলাই মাস শেষ হবে না। এরই মধ্যে সহস্রাধিক ছাত্র জনতা প্রাণ হারান, আহত হন আরো কয়েক হাজার মানুষ। অবশেষে জুলাই মাস শেষ হয় 36 দিনে। 15 বছর ধরে বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকা শেখ হাসিনা 5 আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। শুরু হয় শেখ হাসিনাবিহীন এক নতুন বাংলাদেশের যাত্রা। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। কিন্তু গণতন্ত্রের পথে উত্তরণে শুরু থেকেই হোঁচট খেতে থাকেন তারা। বিভাজন আর প্রতিহিংসার বিপরীতে এই সরকারের প্রতিশ্রুত সংস্কার, বিচার এবং নির্বাচনের অঙ্গীকার যেন মানুষের কাছে আজও অধরা এক স্বপ্ন। পুরনো ব্যবস্থাকে পাল্টে নতুন বন্দোবস্ত কি তাহলে রেটরিক বা শব্দালঙ্কার হয়েই থেকে যাবে? দর্শক, আজকে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার। তিনি গণমাধ্যম ব্যক্তিত্ব এবং চিকিৎসক, বিশ্লেষক। আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন আসিফ এন্তাজ রবি, তিনি সাংবাদিক এবং লেখক। আমরা আজকে শুরুটা করতে চাই ডক্টর তুষার আপনাকে দিয়েই, যে শিরোনামটি আমরা নির্ধারণ করেছি জুলাই নিয়ে এত হতাশা কেন। আপনি যদি একটু ব্রিফলি বলেন যে আপনি নিজেও জুলাই অভ্যুত্থান বা এর আগেও যে রেজিমের কর্তৃত্ববাদী যে আচরণ, সেই আচরণের বিপরীতে সোচ্চার ছিলেন, উচ্চকিত ছিলেন, কিন্তু কয়েক মাস যেতে না যেতেই আপনার যে অ্যাক্টিভিজম, আপনার যে বক্তব্য সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যমে আপনি যে কথাগুলো বলছেন, সেখানে স্পষ্টতই হতাশার সুর না পাওয়ার এক ধরনের বেদনা রয়েছে। সেটি কেন? এটা হতাশার সুর না, সেটা হচ্ছে এই জন্য আমি বলবো যে জুলাই নিয়ে আসলে কারো হতাশা নাই। এই কারণে যে জুলাই তো আসলে আমাদেরকে একটা দীর্ঘস্থায়ী স্বৈরাচার, অগণতান্ত্রিক শাসক, লুটেরা, দুর্বৃত্ত দলের শাসনের হাত থেকে রক্ষা করেছে। ফলে জুলাই নিয়ে কোনো হতাশা নাই। যে হতাশাটি তৈরি হয়েছে সেটি হচ্ছে জুলাই পরবর্তীকালে জুলাইয়ের যে খুঁতকুড়াতে এসেছেন যারা, এবং যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য জুলাইয়ের চেতনাকে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনার মতোই একটি গুটি হিসেবে ব্যবহার করছেন, এদের কার্যক্রমের প্রতি এক ধরনের প্রতিবাদ, হতাশা এবং এক ধরনের সমালোচনা তৈরি হয়েছে সবার মনে। মুক্তিযুদ্ধ নিয়ে যেমন কোনো প্রশ্ন নাই, কিন্তু মুক্তিযুদ্ধ পরবর্তীকালে রাস্তা থেকে বন্দুক এবং গুলির খোসা কুড়িয়ে এনে ফটো স্টুডিওতে ঢুকে ছবি তুলে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে নানান ধরনের পদ পদবি অধিকার করা, যে প্রক্রিয়া আওয়ামী লীগ
চূড়ান্তভাবে চালু রেখেছিল এবং সেই আমলে 10 বছর 8 বছর বয়সে চাকরি করা সচিব পাওয়া গিয়েছিল যারা মুক্তিযুদ্ধ করেছেন এই অজুহাত দিয়ে প্রমোশন নিচ্ছেন। ঠিক সেই রকম একটি প্রক্রিয়া জুলাই পরবর্তীকালে চালু হয়েছে বলে এই লোকগুলি সম্পর্কে আমাদের হতাশা তৈরি হয়েছে। কিন্তু জুলাইয়ের আন্দোলন কিংবা জুলাইয়ের যে প্রতিবাদ সেটা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন কিংবা হতাশা তৈরি হয়নি। রাইট, আসবো আপনার কাছে। আমি একটু আসিফ এন্তাজ রবি, আপনার কাছেও একই প্রশ্ন। জুলাইয়ের আকাঙ্ক্ষার বিপরীতে এই সময়ের যে হতাশা, সেটির কারণটা কি? হতাশা, সেটার কারণ তুষার ভাই খুব পারফেক্টলি বলে দিছে। আমি বললে যা সেটারই ইকো করব, এবং আমি আরেকটু গভীরে গিয়ে বলবো যে এই কাণ্ডটা আমরা বরাবর করে আসছি। আমরা হচ্ছি মানে এমন একটা হেরে যাওয়া জাতি যে জেতার 1 সেকেন্ড আগে হেরে যায়। কিভাবে হেরে যায়? অনেক দৌড় প্রতিযোগিতায় আমরা দেখি যিনি ফার্স্ট হয়ে গেছেন তিনি ওই ফিতার কাছাকাছি আসার পর এত উল্লসিত হয়ে যান, বিজয়কে উদযাপন করার জন্য এত উদ্গ্রীব হয়ে যান যে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে থাকতে একটা পোজ দিতে দিতে তার পাশ থেকে কেউ দৌড়ে তার স্থানটা কেড়ে নেয়। তা আমার মনে হয় তুষার ভাইয়ের সাথে আমি একমত। আমাদের দেশের সাধারণ মানুষ, কোট আনকোট সাধারণ মানুষ, যেভাবে একটা প্রতিষ্ঠিত রেজিমকে কোন প্রকার আন্তর্জাতিক বা জাতীয় সহযোগিতা ছাড়া যেভাবে উৎখাত করেছে, এটা সারা পৃথিবীর জন্য একটা ইতিহাস। কিন্তু 5ই আগস্টের পরে নতুন সরকার গঠন করতে যে 3 দিন বসে থাকা হলো, যে একজন মহান মানুষ এসে আমাদের দেশে অবতরণ করবেন, তার আসতে 3 দিন লাগবে এবং তিনি আমরা আমাদের সকল দায়িত্ব তার কাঁধে তুলে দেব, আমাদের বিজয়ের সকল অর্জন তার চরণে নিক্ষেপ করব। এই যে মানসিকতা, এই মানসিকতা থেকেই জুলাই হতাশার উদ্ভব, যেটাকে আমরা এখন জুলাই হতাশা বলছি, সেটার উদ্ভব। আশা করি যে পরবর্তীতে বুলবুল আপনার আমরা যখন কথা আরো কন্টিনিউ করব, আমি আরো ইলাবোরেটলি এটা ব্যাখ্যা করব। এই জায়গাটিতে রবি, আপনার কাছে জানতে চাই যে কিছু মানুষ যারা জুলাইয়ে ভীষণ রকমের সক্রিয় ছিলেন, তাদের অনেকেই এখন প্রকাশ্যে বলতে শুরু করেছেন যে তারা প্রতারিত বোধ করছেন। আপনার ক্ষেত্রে কি বিষয়টা এরকম মনে হচ্ছে? এইটা শুধু আমার ক্ষেত্রে না, আমি জুলাই, যাদেরকে জুলাই যোদ্ধা বলা হয়, আমি গভীর শ্রদ্ধার সাথে সেই সব তরুণদের, সেই সব লোকদের কে আমি জুলাই যোদ্ধা হিসেবে সম্বোধন করছি। তাদের মধ্যে এক ধরনের হতাশা আছে। আমি নিজেকে জুলাই যোদ্ধা দাবি করব না, কিন্তু আমি তারপরও দাবি করতে চাই আমি জুলাই যোদ্ধা, কারণ সেই সময় আমার যে কাজটা করার কথা, সাংবাদিকতা, আমি সেটা সুচারুরূপে করার চেষ্টা করেছি। কতখানি পেরেছি আমি জানি না। আমিও হতাশা বোধ করি, এবং এবং সেই হতাশা বোধ করার মূল কারণ হচ্ছে মুক্তিযুদ্ধের পর পর যে অবস্থা তৈরি হয়েছিল, যে সিচুয়েশন উদ্ভব হয়েছিল, কিছু ক্রেডিট খোর, হঠাৎ করে গজিয়ে ওঠা তথাকথিত কিছু নেতা, হঠাৎ করে গজিয়ে ওঠা সো কল্ড মাস্টার মাইন্ড, হঠাৎ করে গজিয়ে ওঠা, আজকে দেখলাম একজন 2টা গ্রুপ মারামারি করছে যে কার মাথা থেকে প্রথম প্রোফাইল পিকচার লাল করার আইডিয়াটা এসেছিল। এটা নিয়ে দেখি 2টা গ্রুপ ব্যাপক ফেসবুকে মানে 2 দল ভাগ হয়ে পরস্পরের দিকে ইট নিক্ষেপ করছে। তো এইসব দেখলে খুব হতাশ লাগে। এইখানে কেউ কিন্তু বলছে না যে ছেলেটা মারা গেল, যে যে শিশুটা মারা গেল, যে লোকটা মারা গেল, তারা তো কেউ বিশেষ পরীক্ষার্থী ছিলেন না। তাহলে তারা কেন রাস্তায় নেমেছিলেন? এবং তারা যে জীবনটা দিলেন, এইভাবে জীবনটা তারা দিলেন, এবং তারা একা জীবন দেননি। ঘরের গৃহবধূরা যারা কোনোদিন, বা আমাদের মা খালারা যারা কোনোদিন রাজনীতির সাথে যুক্ত নন, বা রাজনৈতিক পট পরিবর্তনটাকে তারা ওইভাবে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন না, তারা যে সর্বস্ব দিয়ে এই আন্দোলনে অংশ নিলেন, তাদের কথা কোথায়? তারা এখন কোথায় বুলবুল? তারা আসলেই কোথায়? এর বদলে আমরা ওই যে সবসময় কিছু নকল নায়ক তৈরি করি। আমরা এখন নকল মহানায়ক তৈরি করে ফেলেছি। দেখেন, 1 বছরও যায় নাই, এর মধ্যে কিন্তু আমরা একজন নকল মহানায়ক তৈরি করে ফেলছি, একজন মাস্টার মাইন্ড তৈরি করে ফেলছি, একটা গ্রুপ তৈরি করে ফেলছি, এরাই সব করছে আর অন্যরা ঘাস কেটেছে। ঠিক আছে? কিন্তু হতাশা রবি, এই জায়গা থেকে আসে। এই যে বারবার যে কথাগুলো
ডক্টর ইউনূসের যারা সমর্থক তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হচ্ছে যে একটা 15 বছরের জঞ্জাল, সেটির বিপরীতে আপনি 10 মাসেই আশা করছেন যে একটি দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা কি একটু বেশি চাইছি কিনা, মানে আমাদের প্রত্যাশা কি মোটেও একটু আমরা বেশি হয়ে বেশি যাচ্ছে চাইছি কিনা? না। কেউ 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 15 বছরের বা 16 বছরের জঞ্জাল কেউ বলতেছে না যে আগামী 16 বছরেও কমপ্লিট করতে হবে। জঞ্জাল সাফ করতে সময় লাগে, জঞ্জাল যেমন গড়ে উঠতে সময় লাগে, জঞ্জাল সাফ করতে সময় লাগে। এবং আমি মনে করি বাংলাদেশের মানুষের ওই ধৈর্যটুকু আছে যে জঞ্জাল তারা সাফ করবে, সময় নিয়ে সাফ করবে। কিন্তু আপনি তো জঞ্জাল আপনি সাফ করতে পারতেছেন কিনা এটা নিয়ে কিন্তু পাবলিকের কোনো আগ্রহ নাই। আপনি তো নতুন জঞ্জাল বাড়াচ্ছেন। আপনি কোন জঞ্জালটা সাফ করছেন? বরং রাইট। আপনি রবি নতুন রবি জঞ্জাল রবি বাড়াচ্ছেন। নিশ্চয়ই আসবো আপনার কাছে আবার। আমি একটু ডক্টর তুষার আপনার কাছে এই প্রসঙ্গে যেতে চাই। যখনই এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কার্যক্রম, যেখানে আসলে কোনোভাবেই আগের রেজিমের সঙ্গে তুলনা চলে না, কিন্তু ঘুরে ফিরে সেই রেজিমের এক ধরনের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি, রিফ্লেকশন দেখতে পাচ্ছি, এবং সেটির সমালোচনা করলে বলা হচ্ছে সফট আওয়ামী লীগেরা। কোনো একটা অনুষ্ঠানে বোধহয় আপনাকেও সেটি বলা হয়েছে। তো সমালোচনা করলেই যদি আগের রেজিমকে সমর্থন করা হয় বা তাদেরকে পুনর্বাসন করা হয় বা সফট আওয়ামী লীগের বলা যায় যে উপাধি পেতে হয়, তো তাহলে কি সমালোচনা বন্ধ করে দিতে হবে? মানে কি অবস্থা বলেন তো, যদি আমি এই ক্রিটিক্যাল জায়গা থেকে দেখি বিষয়টাকে। সমালোচনা বন্ধ করতে হবে কিনা এটা জিজ্ঞেস করতে হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে, কারণ তিনি এইখানে নাজিল হয়েছিলেন যে ফ্রান্স থেকে, হয়ে তিনি বলেছিলেন যে আপনারা মন খুলে সমালোচনা করুন। আমরা ওনার কথা বিশ্বাস করেছি, সমালোচনা করেছি। আমরা কোনো অন্যায় সমালোচনা করি নাই, যেখানে সমালোচনা প্রয়োজন সেখানেই করেছি এবং করব। কারণ আমরা শেখ হাসিনারও সমালোচনা করেছি, আমরা এর আগে যারা সরকার ছিল তাদেরও সমালোচনা করেছি। কারণ আমরা মনে করি একটি সরকার যে কোনো কাজ যদি ভুল করেন সেই ভুলের মাসুল জনগণকে দিতে হয়। ফলে আমাদের কাজ হচ্ছে ভুলটি ধরিয়ে দেওয়া, যাতে করে সর্বনিম্ন ভুলের মধ্যে দিয়ে একটি সরকার নিজেকে পরিচালনা করতে পারে। ফলে আমাদেরকে বা যে কাউকে যদি সফট লীগ বলে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, এটা আসলে হার্ড লীগের বৈশিষ্ট্য। হার্ড লীগ আগে এটা করত, তারা কেউ সমালোচনা করলে তাকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, সফট রাজাকার, সফট আলবাদার এইসব বলে ডাকতো। এবং এরা মূলত হার্ড আওয়ামী লীগার। যারা এই কথাগুলি বলে এখন এইভাবে ট্যাগিং করে, এরা নিজেরা আসলে হার্ড আওয়ামী লীগার। এরাই আসলে আওয়ামী লীগের চরিত্র ধারণ করছে। এবং একই সঙ্গে কথা আমি বলবো সেটি হচ্ছে আওয়ামী লীগের আচরণের কি কি বৈশিষ্ট্য ছিল। একটি হচ্ছে তাদের শাসন আমলে দুর্নীতি হতো, সেই দুর্নীতি বন্ধ হয় নাই। আমরা দেখছি যে এই সরকারের উপদেষ্টাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে তাদের নিয়োজিত এপিএস পিএসরা দুর্নীতির সঙ্গে জড়িত। এই বিষয় নিয়ে সরাসরি পত্রিকাতে, সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা হয়েছে, যার কোনো সদুত্তর এখনো পর্যন্ত আমরা পাই নাই। অর্থাৎ দুর্নীতিতে তারা আগের মতোই আছেন। আগের সরকার জনগণের মতামতের তোয়াক্কা না করে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিত, এই সরকারও দেন। তারা কারোর সঙ্গে জনগণের মতামত কিংবা কোনো কিছু তোয়াক্কা না করে ভোট দিয়ে দিচ্ছেন বিদেশিদেরকে। অন্যান্য বিভিন্ন জায়গায় বিদেশিদের অনুপ্রবেশ, বিদেশিদের অধিগ্রহণ, সেইগুলিকে উৎসাহ দিচ্ছেন। ফলে এদের সাথেও আওয়ামী লীগের চরিত্রের কোনো তফাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। আগের সরকার যখন তখন পাকিস্তানকে গালি দিত, কিন্তু পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য করত। এই সরকার যখন তখন ভারতকে গালি দেয়, কিন্তু তারা আদানির সমস্ত দায় পরিশোধ করে এবং চিকিৎসা করতে মানুষ ভারতে যায় কারণ সেখানে ভালো চিকিৎসা হয়। এইরকম বক্তব্য স্বয়ং কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান দিয়েছেন। আগের সরকার নিজের লোকজনের ভুল ত্রুটি দেখতে পেত না, এই সরকারও পায় না। আগের সরকারের যারা স্টলওয়ার্স ছিলেন তারা খেলা হবে, ইউরেনিয়াম ঢেলে দিব, এই টাইপের কথাবার্তা বলতেন। এই সরকারের প্রেসার সচিব, মবকে বলেন প্রেসার গ্রুপ, অর্থনীতিতে খারাপ ব্যাংকে ছাপানো টাকা দিয়ে দেওয়াকে বলেন হচ্ছে চৌবাচ্চা ভরে দেওয়া, এবং তিনি ডাস্টবিনের পাশে দাঁড়িয়ে একইভাবে ছবি তোলেন যেইভাবে আগের সরকারের লোকজন বিরোধী দলের নেতা নেত্রীদেরকে অপমান করে আনন্দ পেত। এখন এই আচরণকে আমি মনে করি যে পরিহার করা দরকার ছিল, কিন্তু তারা সেটা করেন নাই। আগের সরকারের প্রধান এবং তার আত্মীয় স্বজনরা নানান ধরনের সরকারি সুবিধাদি অন্যায়ভাবে নিয়েছেন, যার মধ্যে 60 কাঠা পূর্বাঞ্চলের জমি আছে। সরকারের প্রধান তার নিজের ব্যবসা
ব্যবসা প্রতিষ্ঠানের নতুন ভাবে দেওয়ার সময় গ্রাম থেকে শহর পর্যায়ে নিয়ে ব্যবসা করার সুযোগ করে দেন। তার নিজের ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে চালু রাখেন না, শুধু সেইগুলা থেকে তিনি তার লাভজনক পথ বলেন আর অলাভজনক পথ বলেন সেখান থেকে না, নিজেকে সবই বুঝলাম ডক্টর তুষার, তাহলে বিকল্প কি? বিকল্প জনগণের শাসন। জনগণকে রায় দিতে দেন, জনগণ বেছে নিবে, জনগণ যাকে বেছে নিবে সেই শাসন করবে। 5 বছর পর কিংবা 4 বছর পর নিয়ম অনুযায়ী যখন ভোট আসবে, ভোটের মেয়াদ যেটা নির্ধারিত হবে সেই অনুযায়ী যদি তারা মনে করে যে তাদের আগের বারের ভোটটা ভুল হয়েছিল, তারা ভোট দিয়ে তাড়িয়ে দিবে। বিকল্প হচ্ছে গণতন্ত্র। বিকল্প কোনো আপনি কি ব্যক্তি মনে নয়, করেন যে বিকল্প একটা একটা সিস্টেম। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হওয়ার যে পরিবেশ বা যে ধরনের কাঠামো দরকার, যে ধরনের নির্বাচন কমিশনের যে ক্ষমতা দরকার, সক্ষমতা দরকার, সেটি আছে? অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিয়ে যে আজকে প্রশ্ন উঠছে, এই প্রশ্ন ওঠার কারণ তো সরকার নিজে। কিভাবে? ফলে কারণ তাদের আচরণের মধ্যে নানান ধরনের পক্ষপাত পরিলক্ষিত হয়। তাদের এই আচরণের মধ্যে আমি একটা মজার জিনিস বলি, স্বাস্থ্য সংস্কার কমিশন 3টি রাজনৈতিক দলকে ডেকেছে। তখন একটা রাজনৈতিক দল হিসেবে নিজেকে ঘোষণা করে নাই জাতীয় নাগরিক কমিটি। তারা বিএনপি, জামাত এবং নাগরিক কমিটির সাথে বসেছে। দেশে কোনো কমিউনিস্ট নাই, দেশে আর কোনো দল নাই, দেশে ভিপি নুরের দল নাই, দেশে মাহমুদুর রহমান মান্নার দল নাই, দেশে জুনায়েদ সাকির দল নাই, দেশে সিপিবি নাই, দেশে জাসদ নাই। কিন্তু জাসদ সদস্যরা এই সরকারের ভিতরে আছে। এই সরকার জাসদের লোকজনকে বিভিন্ন পদে নিয়োগ দিয়েছে। প্রাক্তন জাসদ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন, উপদেষ্টা সহকারী হিসেবে সাইদুর রহমান সাহেব। জাসদের বিভিন্ন প্রাক্তন জাসদেরা বিভিন্ন পদে বসেছেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নাই। কিন্তু এই সরকার আলোচনার সময় স্বাস্থ্য সংস্কার কমিশনে এই 3টি গ্রুপ ছাড়া তাদের সাথে বসে নাই। বিডার চেয়ারম্যান দাওয়াত দিয়েছেন রাজনৈতিক দলকে বিনিয়োগ সম্মেলনে, সেইখানে বিএনপি, জামাত এবং ওই নাগরিক তাদেরকে দাওয়াত দিয়েছেন, অন্য কোনো দলকে দেন নাই। তো এই সরকার তো নিজেই লেভেল প্লেইং ফিল্ড চায় না। এই জাতীয় ঐক্যমত্য করার সময় যাদেরকে দাওয়াত দেয় তাদেরকে কমিশনের মিটিং এর, অন্যান্য কমিশনের মিটিং এর সময় ডাকে না। স্বাস্থ্য কি সবার, নাকি স্বাস্থ্য 3টা দলের? এই স্বাস্থ্য সংস্কার কমিশন বলেছে ডাক্তাররা রাজনীতি করতে পারবে না, কিন্তু তারা 3টি সংগঠনের সাথে কথা বলেছে। বিএনপি সমর্থিত ড্যাব, জামাত সমর্থিত এনডিএফ এবং ডক্টরস ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথ, জাসদ এবং কমিউনিস্ট পার্টি সমর্থিত একটি দল। কিন্তু অরাজনৈতিক ডাক্তারদের সংগঠনকে তারা ডাকে নাই। এই সরকারের মুখে এক, মনে আরেক। এই সরকার যখন নতুন বাংলাদেশ বলেন, যখন নতুন বন্দোবস্ত বলেন, আমি যথার্থই বলি যে এটা নতুন বন্দোবস্ত। তাদের আচরণের মধ্যে একাধিক ভণ্ডামি পরিলক্ষিত হয়। আসবো ডক্টর তুষার আপনার কাছে। আমি একটু রবি আপনার কাছে আবার আসতে চাই। একই প্রশ্ন যদি আপনাকে করি, যে এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংস্কার ছাড়া যদি আবার একটি নতুন রাজনৈতিক দল ক্ষমতায় আসে, যেটি তারা বারবার বলার চেষ্টা করছে, তাহলে তো ঘুরে ফিরে একই বিষয় আসবে। তো সেই আকাঙ্ক্ষার ক্ষেত্রে তো সংস্কার এবং নির্বাচন ব্যবস্থা শক্তিশালীকরণের একটা বিষয় থেকে যাচ্ছে। তো সেটি করতে গিয়ে যদি একটু বেশি সময় প্রয়োজন হয়, তাদের ভাষায়, অন্তর্বর্তীকালীন সরকারের যারা বিভিন্ন ফোরামে কথা বলছেন তাদের ভাষায়, তাহলে অসুবিধাটা কোথায়? অসুবিধা হচ্ছে যে ওটা যদি করতে যায় তাহলে হচ্ছে বাংলাদেশ নর্থ কোরিয়ায় পরিণত হবে। ঠিক আছে? কিভাবে? এরা সংস্কার করতে গিয়ে যে পরিমাণ কুসংস্কার করছে, ওই যে যেটা বললাম যে আমরা সাধারণ মানুষ কি ভেবেছিল, সাধারণ মানুষ ভেবেছিল যে এই সরকার আসার পর দুর্নীতি আগে যারা করেছে তাদের বিচার হবে। আমি কিন্তু এটা ভাবিনি। আমার প্রত্যাশার পারদ আরো নিচুতে ছিল। আমি ভেবেছিলাম যে এই সরকার আসার পর তারা দুর্নীতির বিচার করতে পারবে না, এই সক্ষমতা তাদের নেই। কারণ যে ক্যাবিনেট পিক আপ করা হয়েছিল তাতে করে আমার অত বেশি প্রত্যাশা জাগেনি। কিন্তু আমি এইটুকু অন্তত আশা করেছিলাম, দৃঢ়ভাবে আশা করেছিলাম যে এই সরকার দুর্নীতির বাস্কেটে আর কোনো নতুন দুর্নীতি যোগ করবে না। কিন্তু তারা এই 1 বছরের মধ্যে যে পরিমাণ তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নানান জায়গা থেকে শোনা যাচ্ছে, গণমাধ্যমে প্রমাণ সহ আসছে, ছোট দুর্নীতি থেকে শুরু করে বড় দুর্নীতির যে অভিযোগ আসছে, তাতে করে এই তথাকথিত সংস্কারের নামে এই সরকার যত বেশি সময় থাকবে, একটা পর্যায়ে আমরা পয়েন্ট অফ নো রিটার্নের দিকে চলে যাব। তো সেই দুর্নীতির যে ম্যাগনিটিউড,
সেটা কি আগের রেজিম থেকে অনেক বেশি, বা সেটির সঙ্গে তুলনা করা যায়? তুলনাটা খুব ভুল তুলনা হবে। এটা যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করেন বা যারা গবেষণা করেন তারা এই তুলনাটা ভালো করতে পারবেন, কিন্তু আমি একজন লেম্যান হিসেবে বলতে পারবো যে, এবং খুব দৃঢ় এবং শক্তভাবে বলবো যে আগের সরকারের তুলনায় এই সরকারের দুর্নীতির ম্যাগনিটিউড কম না হলেও বেশি না হলেও কম না কোনোভাবে। কারণ আগের সরকার ছিল ১৬ বছর, সেই ১৬ বছরে দুর্নীতির পদ্ধতি আবিষ্কার করা, দুর্নীতির টেকসই পদ্ধতি খুঁজে বের করা, দুর্নীতি কিভাবে কিভাবে করা যায়, ১ কোটি টাকার দুর্নীতিকে ১০০ কোটি টাকার দুর্নীতিতে পরিণত করার জন্য তারা ১৬টি বছর সময় নিয়েছিলেন। কিন্তু এই সরকার তারা এতদিন সময় নেননি। তারা ইতিমধ্যেই আমরা নানান ধরনের দুর্নীতি এবং সেটি মোটা অঙ্কের দুর্নীতির কথা শুনতে পাচ্ছি। রবি, এবং আপনাকে মাথায় রাখতে নির্বাচন নিয়ে যেহেতু কথা বলছিলাম, আমি দুটো বক্তব্য বা দুটো উদ্ধৃতি আপনার সামনে তুলে ধরতে চাই। একটি হচ্ছে জামায়াত ইসলামের শফিকুর রহমান, তিনি বলেছেন যে সংস্কার ছাড়া যেন তেন নির্বাচন চায় না জামায়াত। আবার জুনায়েদ সাকি তিনি বলেছেন বিচার ও সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করাবেন না। আপনার কাছে কি মনে হয় যে এই রাজনৈতিক দলগুলো জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকেই তুলে ধরছেন, নাকি এটি তাদের নিজস্ব কোনো এজেন্ডার একটা বলা যায় যে প্রকাশ? আমি খুব সহজ উত্তর দেই বুলবুল। জোনায়েদ সাকিকে ধরেন এখন বিএনপি ডেকে বলল যে আপনি নির্বাচনে আসেন, আমরা আপনাকে 5টা সিট দেব, হ্যাঁ, এবং যদি নির্বাচন আগামীকালকে হয় তাহলে আপনাকে 10টা সিট দেব। একই কথা জামাতকে বলা হলো যে আপনাকে 50টা সিট দেব। তারপর তাদের সামনে মাইক্রোফোনটা ধরেন এবং তারপর তাদেরকে জিজ্ঞাসা করেন আপনারা কি নির্বাচন চান না সংস্কার চান? উত্তরটা তারা ভালো দেবে। আচ্ছা, এখন স্পষ্টতই আপনার লেখালেখি এবং আপনার বিভিন্ন বক্তব্যে আমরা দেখতে পাই যে যারা নতুন রাজনৈতিক দল করেছে, অর্থাৎ এনসিপির সঙ্গে যারা যুক্ত, একটা সময় জুলাই অভ্যুত্থানে তারা নেতৃস্থানীয় জায়গাটিতে ছিল, তাদেরকে নিয়ে আপনার হতাশা রয়েছে। কিন্তু তারা তো নতুন রাজনৈতিক দল করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পদযাত্রা, প্রান্তিক মানুষের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলার এই চেষ্টাটুকু তো তারা করে যাচ্ছেন। তো তাদের সমস্যা কি? মানে তাদের ব্যাপারে আপনি এত হতাশ কেন হচ্ছেন? আমি মোটেও তাদের ব্যাপারে হতাশ না, কিন্তু আমার তাদের বড় ভাই হিসেবে, তাদের ভাই হিসেবে, তাদের সহকর্মী হিসেবে, তাদের সহযোদ্ধা হিসেবে তাদের কোনো কাজ করার সমালোচনা করার অধিকার আমার আছে। আমি সেই অধিকার বোধ থেকে সমালোচনা করি, হ্যাঁ, সেই অধিকার বোধ থেকে সমালোচনা করি। এবং আমি এও মনে করি, আমি কিন্তু তাদের ব্যাপারে এখনো ভীষণ আশাবাদী। আমি মনে করি তারা যদি একটা জায়গায় স্থির হয়ে বসে যদি গোটা পরিস্থিতি নিয়ে চিন্তা করে, এবং তারা যদি অমরত্ব এবং টাকা পয়সা এই দুইটার মধ্যে কোনটা তারা বেছে নিতে চায়, তারা যদি অন্তর থেকে সেই সোল সার্চিংটা করে যে আমি একটা সুযোগ আছে আমার সামনে, ভবিষ্যতে রাজনৈতিক নেতা হব, এমপি হব, মন্ত্রী হব, প্রধানমন্ত্রী হব, রাষ্ট্রপতি হব, তারপর আমার অনেক টাকা পয়সা হবে, অনেক গাড়ি বাড়ি হবে, আমার 14 গোষ্ঠী আরামে খাবে, এইটা একটা তাদের পথ। আরেকটা পথ হচ্ছে যে আমি চেষ্টা করে যাব, কিছুই হতে না পারি, আমি চেষ্টা করে যাব। এই ক্ষণস্থায়ী জীবন হয়তো অনেক কষ্টের হবে, অনেক বেদনার হবে, কিন্তু তারা অমর হবে। আমি মনে করি একমাত্র তরুণ প্রজন্মেরই এই সাহস আছে যে তারা অমর হওয়ার কথা ভাবতে পারে। নিশ্চয়ই। আমি ডক্টর তুষার আপনার কাছে আসতে চাই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি দেখতে পাচ্ছি যে, আমি না বোধ করি যারা বাংলাদেশের রাজনীতিকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, তারা দেখবেন যে এক ধরনের অসম্মানের সংস্কৃতি তৈরি হয়েছে বাংলাদেশে। যেন তেনভাবে মানুষকে খারিজ করে দেওয়ার একটা প্রবণতা আমি দেখছি। একটা গালির সংস্কৃতি তৈরি হচ্ছে, সেটাও আমরা ফেসবুক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে বিষয়টি দেখতে পাচ্ছি। এবং এই যে অশ্রদ্ধা, অসম্মান এবং খারিজ করে দেওয়ার একটা প্রবণতা, সেই প্রবণতা রাজনীতিতেও নিশ্চয়ই এটির একটি ভূমিকা রয়েছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? প্রতিপক্ষকে অসম্মান করা কিংবা যার সঙ্গে মতের মিল হচ্ছে না তা কাজে বাজে কথা বলা, এটা আওয়ামী সংস্কৃতির এক্সটেনশন। যে কারণে আমি এই সরকারকে প্রায় ভুল করে ফেলি যখন দেখি যে কথাবার্তা সব একই রকম, শুধু সরকার প্রধানের জেন্ডার ডিফারেন্ট, এছাড়া আর কোনো কিছুতে আমি তফাৎ খুঁজে পাই না। আওয়ামী লীগ কি করতো? আওয়ামী লীগ তার প্রতিপক্ষকে অশালীন ভাষায় আক্রমণ করত, আজে বাজে কথা বলতে, গালি দিত।
এবং তাদের যে রাজনৈতিক কমিউনিকেশন, সেখানে অত্যন্ত অপমানজনকভাবে প্রতিপক্ষের নামে নানান ধরনের কথাবার্তা বলতো, ট্যাগিং করত। এখন যারা জুলাই অভ্যুত্থানের ফল গাছের তলা থেকে কুড়াতে চাচ্ছে এবং গাছের টক খেতে চাচ্ছে, তাদের একটা বিরাট অংশ কিন্তু আওয়ামী লীগের শাসনামলে বেড়ে উঠেছে এবং তাদের কাছ থেকে রাজনীতি শিখেছে। ফলে তাদের আচরণের মধ্যে ছাত্রলীগের প্রেতাত্মা এবং অন্য যা কিছু আছে সব খুঁজে পাওয়া যায়। এরা কথায় কথায় অন্যের মধ্যে ছাত্রলীগের প্রেতাত্মা খুঁজে, কিন্তু ভুলে যায় যে এরা নিজেরাই প্রেতাত্মার মতো আচরণ করছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এদের বিভিন্ন নেতৃবৃন্দ যখন প্রতিপক্ষকে আক্রমণ করেন, তারা তাদেরকে অশালীনভাবে আক্রমণ করেন এবং মব নামের যে এক অদ্ভুত জিনিস তারা তৈরি করেছেন, আইন বিরোধী, সমাজ বিরোধী, ভদ্রতা সভ্যতা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘনকারী একদল ছেলেপেলে, তাদেরকে তারা আকারে ইঙ্গিতে প্রশ্রয় দিচ্ছেন। আসনে আছেন এমন উপদেষ্টারা এই মবকে ক্ষোভের বহিঃপ্রকাশ, অত্যাচারের প্রতিবাদ, এইরকম নানান তকমা দিয়ে বাঁচানোর চেষ্টা করছেন। মব ধরে নিয়ে গেলে তাদেরকে থানা থেকে ছাড়িয়ে আনছেন এবং তাদের নিজেদের আচরণের মধ্যে অনেক সময় মবের চরিত্র প্রকাশিত হচ্ছে। আমরা ভিডিও দেখেছি যেখানে একজন উপদেষ্টা বলছেন, মাথা নেড়ে ইঙ্গিত করছেন, যে ইঙ্গিত বেশ, আমি বলবো যে ভায়োলেন্ট, এবং কথাবার্তার মধ্যে এমন সব কথাবার্তা তারা বলে থাকেন যেখানে প্রচ্ছন্ন হুমকি থাকে এবং প্রতিপক্ষকে ভয় দেখানোর একটা চেষ্টা থাকে। এখন ডক্টর তুষার, এই এই যে যে মব প্রক্রিয়া, নিয়ে যখন আমরা কথা বলি, তখন যারা এই সরকারের সমর্থক তারা বলার চেষ্টা করেন যে মব তো নতুন কিছু না, এই মব 15 বছরও বিভিন্ন পর্যায়ে হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, সেটির ধারাবাহিকতা। তো সেই যুক্তিটাকে আপনি কিভাবে দেখেন? মানে যখনই কোনো সমালোচনা করা হয়, যখনই ভুল ধরিয়ে কিছু দেওয়া না। হয়, তখনই পুরনো রেফারেন্স নিয়ে এসে বোঝানোর চেষ্টা করা হয় যে এটা জাস্টিফাইড। এটাকে মানে না। এই প্রবণতাটিকে কিভাবে আমরা ডিফাইন করব? ভোট চুরি তো আর নতুন কিছু না, ঘুষ কোনো নতুন কিছু না, নারীর অবমাননা সেটাও নতুন কিছু না, নারীকে হোয়াটসঅ্যাপে কুপ্রস্তাব দেওয়া সেটাও তো কোনো নতুন কিছু না, ভিকটিমকে দলবদ্ধভাবে আক্রমণ করে ভিকটিম শেমিং করানো সেটাও তো কোনো নতুন কিছু না। তো সবই তো তারা করছেন, তাই না? এটা হচ্ছে কেমন অজুহাত আমি আপনাকে বলি। সেটা হচ্ছে একজন চুরি করেছে, তো চুরি করার পরে ডাকাত সেই ঘরে ঢুকে বলছে যে আমি তো চোরের চেয়ে ভালো, আমি সবার সামনে দিয়ে নিয়ে যাচ্ছি। এই যুক্তিগুলো হচ্ছে ওই রকম যুক্তি আর কি, যে মব নতুন কিছু না। মব কি কারণে নতুন কিছু হবে? আইন ভঙ্গ করা হচ্ছে পুরনো, আইন কিন্তু অপরাধের পরে এসেছে। তো এই কারণে কি কেউ বলতে পারে যে অপরাধ যেহেতু আগে আসিয়াছে আমরা সকলেই অপরাধ করি, পরে আইন বানাই? আমার মাঝে মাঝে এইসব কথা শুনলে মনে হয় যে এদের লেখাপড়ায় সমস্যা আছে, এদের চিন্তা চেতনায় সমস্যা আছে, এবং এদের উদ্দেশ্যের মধ্যে অন্য কিছু আছে। নইলে মব নতুন কিছু না এই কথা বলে 1971 সালের পরে 72 সালে মব হয়েছিল, সেই অজুহাত দেওয়া মানে হচ্ছে তারা কি দেশকে 72-এ ফিরিয়ে নিতে চায়? 72-এর সংবিধান ভালো লাগে না, 72-এর মব ভালো লাগে? রাইট। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে অতি সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসিকে গিয়ে ইসলামী ছাত্র শিবির এবং ছাত্র অধিকার পরিষদের সাবেক দুই নেতা তারা যে মন্তব্যগুলো করেছেন বা যে আচরণ করেছেন, তার মধ্যে একটি বিষয়ে তো শিরোনাম হয়েছে যে একটি কথা, যে আপনাকে আমরা বসিয়েছি, আপনি আমাদের কথা শুনতে বাধ্য। তো এই যে বিভিন্ন পদে বসিয়ে ফেলার যে একটা ব্যাপার আমরা লক্ষ্য করছি, যে ইচ্ছে মতো লোক বসানো, মানে যে প্রসেস সেন্ট্রিক বাংলাদেশ আমরা আশা করেছিলাম যে একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে, একটা নিয়মের ভেতর দিয়ে যাবে, স্পষ্টতই সেই নিয়মটি মানা হচ্ছে না। তো এখন একজন নোবেল
বিজয়ী, শান্তিতে নোবেল বিজয়ী একজন মানুষ যদি নেতৃত্বে থেকেও নিয়মের ভেতর দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার পুনরুদ্ধার সম্ভব না হয়, তো তাহলে আবারও সেই একই প্রশ্ন, বিকল্পটা কি? মানে এটার অল্টারনেটিভটা কিভাবে আমরা চিন্তা করতে পারি? আমি আপনার এই প্রশ্নটা পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। আপনি বারবার প্রশ্ন করছেন বিকল্প কি? বিকল্প হচ্ছে নিয়ম, বিকল্প হচ্ছে নির্বাচন, বিকল্প হচ্ছে মেরিটোক্রেসি, বিকল্প হচ্ছে সর্বজনগৃহীত পদ্ধতিতে মেধার বিচারের মাধ্যমে মানুষজনকে নিয়োগ করা, রাজনৈতিক বিচারের মাধ্যমে না, কে কোন পক্ষে ছিল সেটা দিয়ে নয়, গুণ দিয়ে, যোগ্যতা দিয়ে, মেধা দিয়ে। এখন আপনি এই ভিসির মানের কথা চিন্তা করেন, তারা যে ভিসিকে ওইখানে বসিয়েছে সেই ভিসির আত্মসম্মান বোধ তার পায়ের তালুতেও নাই। এইরকম একটা কথা যখন তার ছাত্র অথবা ছাত্র নয় এমন তরুণরা এসে তার সামনে বসে বলে যে আপনাকে আমরা ওইখানে বসিয়েছি, এই ভিসির যদি নিম্নতম লজ্জার পারদে নিম্নতম মাত্রাটাও থাকতো, এই ভিসি পদত্যাগ করতো। তো এই ভিসি তো পদত্যাগ করেন নাই, উনি মেনে নিয়েছেন যে উনি একজন যোগ্যতাহীন এবং উনি একজন আদর্শহীন, উনি শিক্ষকের মর্যাদা কি সেটা বোঝেন না। ওনার মতো ভিসিদের জন্যই বাংলাদেশের শিক্ষকদের অমর্যাদা হয়। আমি রবি আপনার কাছে একটু আসছি। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে অ্যাটর্নি জেনারেল সম্প্রতি একটি মন্তব্য করেছেন যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আওয়ামী লীগ পুনর্বাসন যারা করতে চাইবে তাদের বিচার করা হবে, এটি একটি অপরাধ। তো এখন এই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আওয়ামী লীগ পুনর্বাসন, এই পুরো বিষয়গুলো খুব একটা ডিফাইন না। মানে ধরা যাক কেউ একজন সরকারের সমালোচনা করছে, সেটি যদি আওয়ামী লীগের পক্ষে যায়, বা আওয়ামী লীগের কোন কোন কাজগুলোকে কিভাবে ব্যাখ্যা করলে সেটা আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে, এটা খুব নির্দিষ্ট করা হচ্ছে না। তো তার মানে কি একটা মানে বলবো যে কনফ্লিক্টিং একটা জায়গা তৈরি করা হচ্ছে কিনা, মানে রাষ্ট্রের মধ্যে আপনি যে ইনক্লুসিভিটির কথা বলছেন সেটি আক্রান্ত হতে যাচ্ছে কিনা এই মন্তব্যের কারণে? ওই আমি একটু কি বলে, আমি একটু সহজ সরল ভাবে কথা বলি দেখে আমার কেউ বুলবুল আপনি ছাড়া আর কেউ টকশোতে দাওয়াত দেয় না। তো আমি এটার সহজ সরল উত্তর দিই। সহজ সরল উত্তরটা হচ্ছে যে যারা এই ধরনের কথা বলেন তাদের মান অপমান বোধ নিয়ে, তাদের মানসিক সুস্থতা নিয়ে আমার ভীষণ শঙ্কা আছে, আমি ভীষণ সংশয়ে ভুগি। আপনি খেয়াল করে দেখবেন শেখ হাসিনার আমলে বা যে কোনো খারাপ আমলে আপনি যখন কাউকে দুর্নীতির অভিযোগ করেন, শেখ হাসিনা তখন বলতেন আগে কি দুর্নীতি হতো না? পৃথিবীর সকল অপরাধ সেই আদিকালেই সংগঠিত হয়েছে। মবও একটি অপরাধ, সারা পৃথিবীতে স্বীকৃত একটা অপরাধ, সেগুলো আগে সংগঠিত হয়েছে। এখন সরকারের উল্লেখযোগ্য উপদেষ্টা উনি বলেন যে প্রথম মব ছিল 1972 সালে, তার উপপ্রেস সচিব বলেন যে শাহবাগ আন্দোলন ছিল আরেকটি মব। আপনি একটা অপরাধ দমন করতে পারতেছেন না, একটা ধর্ষণ বন্ধ করতে পারতেছেন না, আপনি খুনাখুনি অফ করতে পারতেছেন না, আপনি বলতেছেন যে এগুলো তো আগেও হতো। অ্যাটর্নি জেনারেল সাহেবের কথাটা ঠিক ওই রকম স্টুপিডিটির একটা অনন্য উদাহরণ। এবং এই সব কথাবার্তা বলে এরা কিভাবে পদে থাকে, বিশেষ করে যে আন্দোলনে অলমোস্ট 2000 ছেলে পেলে মারা গেছে, তারা একটা নতুন বাংলাদেশ ঘোষণা করেছে, সেই নতুন বাংলাদেশে এই পুরানো কথামালার অর্থহীন নির্বোধ উন্মাদ সুলভ কথাবার্তা বলা লোকজন কিভাবে পদে থাকেন, আর আমরা সাংবাদিকরাই বা কিভাবে সেটাকে মেনে নেই। আমি যে রবি, আপনি বারবার আজকে আমি একটা সেকেন্ড আটকাই, নিশ্চয়ই আপনাকে একটা সেকেন্ড আটকাই, যে উপপ্রেস সচিব এই কথা বলেছেন যে শাহবাগ একটি মব ছিল, আমি তাকে যত না দোষ দেই তার চাইতে বেশি দোষ দেই তার সামনে উপস্থিত যেসব সাংবাদিকরা ছিলেন। আপনারা কি তাকে ধরতে পারলেন না? যে আচ্ছা আমরা ধরেই নিলাম শাহবাগ মব ছিল, তার মানে কি এখনো মব চালাই যেতে হবে? মানে এই প্রশ্নটা কি করার মতো কোনো সাংবাদিক সেই সম্মেলনে উপস্থিত ছিলেন না?
এই প্রশ্নটা করার মতো, এই উপদেষ্টাদের এই প্রশ্নগুলো করার মতো কোনো সাংবাদিক কি বাংলাদেশে নাই? নাকি বেছে বেছে হাসিনা স্টাইলে তাদেরকেই ডাকা হয় যাদের কাজ হচ্ছে? সাংবাদিকের কাজ আপনি কি কোড দিলেন, আপনি কি সাউন্ড বাইট দিলেন, সেটা রেকর্ড করা সাংবাদিকের কাজ না। সাংবাদিক স্টেনোগ্রাফার না, সাংবাদিক টাইপিস্ট না, সাংবাদিক ক্যামেরাম্যান না, সাংবাদিকের কাজ প্রশ্ন করা। আমি আমি বলবো যে সাংবাদিকরা যেহেতু ওই কাজ করছে না, আমাদের সবারই একসাথে প্রস্তুত হওয়া উচিত যে কিন্তু এই অ্যাটর্নি জেনারেল বলেন আর রবি, যাই বলেন, অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গ বারবার একটি বিষয়কে সামনে আনার চেষ্টা করছেন যে 15 বছর বা 16 বছর আওয়ামী লীগের সময়টাতে সংবাদপত্র বা গণমাধ্যমের স্বাধীনতা ছিল না, এখন সমালোচনা করার সুযোগ তৈরি হয়েছে। এই যে রিলেটিভ একটা মানে একটা কম্পারিজন আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গাটিতে তো অনেক মুক্ত অ্যাপারেন্টলি, মানে তাদের ভাষায় সাংবাদিকতা, তারপরেও কেন প্রশ্ন করতে পারছে না? কি মনে হয় আপনার কাছে? আমার কাছে এর কোনো উত্তর নেই। আমার কাছে এর কোনো উত্তর নেই। একজন উপদেষ্টা একটি ম্যাগাজিন সহ এয়ারপোর্টে ধরা পড়লেন, বা ধরা ঠিক করলেন না, তার ওটা আর কি, এই সংবাদটা প্রকাশিত হলো এবং আশ্চর্যজনকভাবে উপদেষ্টা বলতেছে যে আমি বলি নাই, কিন্তু সমস্ত পত্রিকা থেকে সেই খবর উধাও হয়ে গেল। এই প্রশ্ন বরং তথ্য উপদেষ্টাকে করেন, এই প্রশ্ন বরং ওই উপদেষ্টাকে করেন যে এখন না সাংবাদিকতার স্বর্ণযুগ, তাহলে আপনাদের খবর এভাবে হাওয়া হয়ে যায় কেন? তাদেরকে করেন। আপনার কাছে আমি, যেহেতু অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, আমি যে বিষয়টা একটু জানার খুব আগ্রহ, সেটি হচ্ছে যে আপনি আজকের এই আলোচনায় পুরোটা জুড়েই এই সরকার এটি করতে পারতো, এটি কেন করলো না, এই প্রশ্নগুলো করেছেন বা নানা ধরনের অভিযোগ। কিন্তু আপনার কাছে কি এটা প্র্যাকটিক্যালি মনে হয় যে এই যে 16 বছর ধরে প্রশাসনের যে কাঠামো ভেঙে দেওয়া হয়েছে, জুডিশিয়ারির ব্যাকবোনটাকে ভেঙে দেওয়া হয়েছে, মানে এগুলো সব কিছুই অভিযোগ আর কি, তো এই যে এত সংকট, এত সমস্যা, সেগুলোকে রিফর্মড একটা জায়গায় না নিয়ে গিয়ে শক্ত হাতে দমন করা কি সম্ভব বলে আপনি মনে করেন? মানে আপনি কি আসলে বিশ্বাস করেন কিনা সেটা সম্ভব? আমি অবশ্যই বিশ্বাস করি শক্ত হাতে দমন করা খুব বেশি মাত্রায় সম্ভব, খুব বেশি ভাবেই সম্ভব। আপনি যদি আপনার লুফলগুলা, যারা ক্ষমতায় বসার সাথে সাথে তারা এই ক্ষমতা কাঠামোর লুফলগুলা দেখতে পারে। এই লুফলগুলা তারা ইচ্ছা করে বন্ধ করে না, কারণ বন্ধ করলে ওই লুফল দিয়ে যে সুযোগ সুবিধা সে পাচ্ছে ওটা বন্ধ হয়ে যাবে। সে যদি ওই লুফলগুলা বন্ধ করে তাহলে সবকিছু এমনিতেই বন্ধ হয়ে যাবে। এটা কোনো রকেট সায়েন্স না বুলবুল, এটা এমন কোনো কঠিন কাজ না, একেবারেই কোনো কঠিন কাজ না। আপনি বলতে পারেন যে 16 বছরের একটা ধ্বংসস্তূপ, এটা ধ্বংস হয়ে গেছে, এর মধ্যে থেকে আমি কিভাবে চলবো, কিভাবে চালাবো? আপনি থানার একজন ওসিকে আইন দেখে দেশ চালানোর সুযোগ দিচ্ছেন? আপনি ফেসবুকের স্ট্যাটাস দেখে ওসিকে বদলাই দিতেছেন। আপনি ফেসবুকের স্ট্যাটাস দেখে আসামিকে ছেড়ে দিচ্ছেন। আপনি মপকে বলতেছেন প্রেসার গ্রুপ, আর আপনি বলবেন যে আপনি সংস্কার করবেন এবং এর জন্য আপনার আরো সময় দরকার, আপনি নির্বাচন দেবেন, এর জন্য আরো সময় দরকার। আমরা জানি আপনি কোথায় যাচ্ছেন, আমরা এত বোকা না। আর একটা বুলবুল, একটা নোক্তা দেই, আমি 1997 সাল থেকে লেখালেখি করি। আমার লেখালেখির একটা বদনাম হচ্ছে আমি 1997 সাল থেকে আজকে অবধি যতগুলো সরকার ক্ষমতায় ছিল আমি এই কুকুরের মতো ঘেউ ঘেউ করেছি এবং ভবিষ্যতেও করব। আমার কাজ এইটা না যে শ্রদ্ধাঞ্জলি লেখা আমার কাজ না। আমার কাজ, যদি কেউ কোনো প্রবলেম দেখলে আমি চিল্লাবো। অ্যানেকডট তৈরি করে যে আপনি না পাওয়ার বেদনা থেকে এগুলো করছেন, আপনিও পেতে চান, আপনি হয়তো পেলে, একদম 100% সত্যি কথা বলে যারা বলে আমি না পাওয়ার বেদনা থেকে এটা করতেছি, 100% সত্যি কথা, এর মধ্যে কোনো মিথ্যা কথা নাই। আমি আসলেই না পাওয়ার বেদনা থেকে করছি। আমার না পাওয়াগুলা কি, আমি একটা বিদেশে থাকি, একটা দেশে থাকি, আপনি জানেন এই দেশে অত অভাব নাই, মানে একেবারেই অভাব নাই আপনি বলতে পারেন। কিন্তু আমি আমার দেশে, আমাকে যেমন একবার আমেরিকা জিজ্ঞেস করছিল যে আপনি আমেরিকায় রাজনৈতিক আশ্রয় চান কিনা, আমি বলছি হ্যাঁ আমি রাজনৈতিক আশ্রয় চাই, সেটা আমেরিকায় না, সেটা বাংলাদেশে চাই। হ্যাঁ, আমার না পাওয়া হচ্ছে আমি বাংলাদেশে রাজনৈতিক আশ্রয় চাই।
আমার না পাওয়া হচ্ছে আমি বাংলাদেশে নিরাপদে, এই যে এইবার ঢাকায় গেছিলাম, আমরা বন্ধু বান্ধবরা আড্ডা দিতেছিলাম, 12টার সময় আমার এক বন্ধু আমার কাছ থেকে বিদায় নিয়ে রমনা থানার পাশ দিয়ে রিক্সায় করে যাচ্ছিল, তার হাত থেকে মোবাইল কেড়ে নেওয়া হয়েছে এবং এরপর পুলিশকে জানানো হয়েছে, প্রশাসনের সবাইকে জানানো হয়েছে, কারণ সেই মোবাইলে দরকারি কিছু ডকুমেন্ট ছিল, কেউ কোনো তোয়াক্কা করেনি। এটা আমার না পাওয়ার বেদনা। আমি আমার মেয়েকে নিয়ে দেশে যেতে চাই, আমার পুরো ফ্যামিলিকে নিয়ে আমি দেশে যেতে চাই, আমি দেশে বসে কাজ করতে চাই। আমি যতটুক এখানে লেখাপড়া করেছি, আমেরিকায় যতটুক শিখেছি, এই কাজটা আমি দেশের জন্য ব্যয় করতে চাই। দেবে এই সুযোগ? তুষার ভাইকে এই সুযোগ দেবে? বুলবুল আপনাকে দেবে? দেবে না। ধন্যবাদ। কারণ আমি আমি ওই কথাটা বলতে পারবো না নিশ্চয়ই যে নিশ্চয়ই ধর্ষণ, এটা তো সৃষ্টির আদি থেকেই ধর্ষণটা চলেছে, কাজে এখন ধর্ষণ বন্ধ করতে এটা তো আমাদের ব্যর্থতা না। এটা 2 দিন পরে এটা বলবে, একটা বছর, আরো একটা বছর যাইতে দেন, 2 দিন পরে এটা বলবে ধর্ষণ। ধন্যবাদ। সে তো ডক্টর সে তো তুষার, ন্যাচারাল। নিশ্চয়ই ডক্টর তুষার, আপনাকে দিয়ে শেষ করব। আমরা স্পষ্টতই দেখলাম যে ডক্টর ইউনূস লন্ডনে এসে তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন এবং নির্বাচনের একটা যদিও অনেক ইফ বাট রয়েছে, তারপরে ফেব্রুয়ারির কথা বলা হচ্ছিল, কিন্তু এখন জামায়াত ইসলাম থেকে শুরু করে কয়েকটি রাজনৈতিক দলের যে সুর এবং ওভারঅল যেদিকে যাচ্ছে এবং জনগণের যে শঙ্কা, সেটি নিয়ে আপনার কি প্রেডিকশন, মানে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা কেন এরকম একটা শঙ্কার মধ্যে পড়ে গেল, কি মনে হয়? এটা হয়েছে কারণ তিনি ফিরে আসার পরে সবাই আশা করেছিল তিনি নির্বাচন কমিশনকে ডাক দেবেন এবং নির্বাচনের প্রস্তুতি নিতে বলবেন, কিন্তু নির্বাচন কমিশনার বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার, যে তিনি এইরকম কোনো কিছু তাকে বলেন নাই যে নির্বাচনের প্রস্তুতি নিতে ফেব্রুয়ারি মাসে। দ্বিতীয় হচ্ছে, তিনি যে এরপর একটা বক্তৃতা দিয়েছেন কিছুদিন আগে, সেইখানেও তিনি নিশ্চিত করে ফেব্রুয়ারিতে ইলেকশন হবেই এরকম কোনো কিছু বলেন নাই। এমনকি লন্ডনেও তার পক্ষ থেকে যে ঘোষণাটি দেওয়া হয়েছে সেটা ট্রিকি, বলা হয়েছে যদি সংস্কার হয় তবে ফেব্রুয়ারিতে। সংস্কারের কাজ তো আর রাজনৈতিক দল হাতে নেয় নাই, উনি নিয়েছেন, তো উনি সময় মতো করতে পারছেন না, সেটা তো রাজনৈতিক দলের ব্যর্থতা না, সেটা তো তার নিজের ব্যর্থতা এবং তার সরকারের ব্যর্থতা। এখন ধরেন কেউ বললেন যে যদি আমি সকালে ঘুম থেকে উঠি তবে আমি ফজরের নামাজ পড়ব, এখন তারপরে তিনি কোনোদিনই সকালে ঘুম থেকে উঠতে পারেন না, তো সেই জন্য দোষ তিনি কাকে দিবেন? দোষ দিবেন কি তার বাসার অন্য লোকদের যারা সকাল উঠে নামাজ পড়ে ফেলেছে? তো ওনার কথাবার্তা তো এইরকম। যদি উনি এবং ওনার দল সংস্কার শেষ করতে পারে, তো উনি পারে না কেন? উনি পারছে না কেন? ওনার কোনো টাইম লাইন নাই কেন? উনি বলতে পারেন না কেন ওনার কাজ কবে শেষ হবে? উনি তো এটা বলতে পারেন, যখন উনি ঋণ দেন ওনার প্রতিষ্ঠান থেকে, ক্ষুদ্র ঋণ, কয় মাসের মধ্যে এটা শোধ করতে হবে, এবং একেবারে অশিক্ষিত মূর্খ ঋণ গ্রহীতারা তাকে সময় মতো যেটা শোধ করতে পারে, সময় মতো শোধ না করলে উনি এটা আদায়ও করতে পারে, কিন্তু উনি ওনার টিমের কাছ থেকে সংস্কারের কাজ আদায় করে নিতে পারছেন না। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। যিনি কিনা অশিক্ষিত মূর্খ, টাকা দিয়ে ভোট বিক্রি করে এমন ভোটার, ঋণ গ্রহীতা, তাদেরকে সময় মতো ঋণ পরিশোধ করাতে পারেন। 98% ঋণ গ্রহীতা তার ঋণ পরিশোধ করে, তিনি কেন দায়িত্ব গ্রহণ করার পরে খেলাপি ঋণের পরিমাণ বাড়ে, কমে না? এইসব প্রশ্নের উত্তর কে দিবে? এইসব প্রশ্নের উত্তর বিএনপি দিবে? এইসব প্রশ্নের উত্তর বিরোধী দল দিবে, নাকি উনি এবং টিম দিবে? উনি দায়িত্ব নিয়েছেন সংস্কারের, এই দায়িত্ব প্রায় স্বঘোষিত ভাবে তিনিই নিয়েছেন এবং তার দল নিয়েছে, তার উপদেষ্টা এবং তার এই অমাত্যবর্গ, যে অমাত্যবর্গের মধ্যে ওই সহকারী প্রেস সচিব আছে যে কিনা প্রকাশ্যে এসে লোকজনকে সফট লিগ বলে গালিগালাজ করে। তো উনি এই ধরনের দলবল নিয়ে যদি মনে করেন সংস্কার তিনি ডেলিভার করতে পারছেন না, ডেলিভারেবল যিনি নিয়েছেন তিনি ডেলিভার করতে না পারলে এই জন্য কি চাকরি কার যায়? ধন্যবাদ। এবার আমি একটা কথা বলি, উনি খুব আধুনিক লোকজনকে ব্রিটেন, আমেরিকা, ইউরোপ, এমনকি পারলে অ্যান্টার্কটিকা থেকেও আনতেন। তো যেসব দেশ থেকে উনি তাদেরকে নিয়ে এসেছেন, এই যে আলী রিয়াজ,
আলী রিয়াজ সময় মতো সংস্কার ডেলিভার করতে পারছে না, আলী রিয়াজের তো চাকরি চলে যাওয়ার কথা। ট্রাম্প হলে তো ইউ আর ফায়ার্ড বলে দিত। 10 মাসে যিনি সংস্কারের একটা ডিম পারতে পারছে না আলী রিয়াজ সাহেব, এই ডিমওয়ালা মুরগি কি কোনো ফার্মের মধ্যে থাকা উচিত, যে 100 ডিম পারবে বলে এসে একটা ডিম পারতে পারছে না? না, কিন্তু এখানে তো অনেক সূক্ষ্ম বিষয় রয়েছে ডক্টর তুষার। আপনি নিশ্চয়ই জানেন যে রাজনৈতিক দলগুলো যখনই ক্ষমতার যে একচ্ছত্রতা সেটি খর্ব হয় তখনই বেঁকে বসেন, কাজেই ঐক্যমত্য প্রতিষ্ঠিত হচ্ছে না। তো সেই দায় তো একা শুধুমাত্র আলী রিয়াজ কি না। রাজনৈতিক দলের ক্ষমতার একচ্ছত্রতা আইন করে বন্ধ করা যাবে বলে আপনি মনে করেন? এটা একটা কাঠামোর আমরা মধ্যে এই আমরা কি এই অন্তর্বর্তী সরকারের তো কোনো ওই অর্থে আইন নাই, কিন্তু এই অন্তর্বর্তী সরকার তো সকলকে বলার চেষ্টা করেন যে ক্ষমতার একচ্ছত্রতা ভালো না। তাহলে সেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যদি বলেন জনগণ বোঝে না তো কি হয়েছে, জনগণকে বোঝাতে হবে, সিদ্ধান্ত নিয়েছি। তো এই যে এককভাবে সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা, এটা বন্ধ করার আইন কি? যিনি নিজে এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি আরেকজনের একক সিদ্ধান্ত গ্রহণ করার প্রবণতাকে আইন করে বন্ধ করবেন, এই দ্বিমুখী আচরণ করলে তো মানুষ সেটা নেবে না, এটাই তো স্বাভাবিক। আপনি কি মনে করেন প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর করে দিলেই উনি আর একচ্ছত্রতা করবেন না? উনি 10 বছর ধরে একচ্ছত্রতা করবেন এবং এই 10 বছরে এমন কিছু করবেন করে একেবারে অদ্ভুত অবস্থা তৈরি করে দিতে পারেন। যেমন এই অন্তর্বর্তী সরকার এমন কিছু করছেন যে লোকে ভাবছে নির্বাচন হবে না, তো যে লোক 10 বছরের সুযোগ পাবে সে 10 বছর ধরে এমন কিছু করবে যাতে পরের 10 বছর নির্বাচন না হয়। এইসব আবল তাবল যুক্তি কথাবার্তা বলে নির্বাচন পিছিয়ে আমরা সংস্কারের মূলাক্ষেত তৈরি করে সেই সংস্কারের মূলাক্ষেত থেকে আলু, মূলা, করলা, পটল সব উৎপাদন করব যদি উনি বলেন, সকল বিষয়ে ঐকমত্য হবে, এটা যদি কেউ আশা করেন, এর চাইতে ইউটোপিয়ান চিন্তা তো আর হয় না। সকল রাজনৈতিক দল এক হয়ে সকলে একসাথে সংস্কারের জয়ধ্বনি দিবেন, এটাকে আমরা আশা করতে পারি? ধন্যবাদ ডক্টর তুষার এবং আসিফ এন্তাস রবি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।